আমি তোমাদের এইটুকু শিওর বলছি, একদম লিখে নাও যে কতগুলো টিপস যদি তুমি এই কটা দিন ফলো করো, যেটা এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমাদের কিন্তু একটা নাম্বারও টিচাররা কাটতে পারবে না। আমি বলতে পারি মোলের ধারণা, কারণ এই চ্যাপ্টারগুলো একটু কনসেপচুয়াল এবং তার সাথে সাথে রয়েছে অনেক বেশি অঙ্ক। অ্যাসিড, ক্ষার এবং লবণ এই চ্যাপ্টারটাও কিন্তু কারোর কাছে কঠিন লাগে। চোখে দেখেই বা পড়েই সবকিছু হয়ে যেত, তাহলে লেখার জন্য পেন খাতা আর আবিষ্কার হতো না, তাই না? তো সামনেই তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো এখন কিন্তু সকলেরই মাথায় টেনশন যে সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, কি করে 40-তে 40 পাওয়া যায়। তো কোনো চিন্তা নেই, পুরো 40-তে 40 পাওয়ার জন্য ফিজিক্যাল সায়েন্সে এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তো জানো, আমি তোমাদের সুহেনা ম্যাম, আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মেন্টর। ক্লাস 9 এর জন্য স্পেশালি কিন্তু আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব যে আর কটা দিন সময়ের মধ্যে কি করে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় পুরো ফুল মানে 40-তে 40 মার্কস নিয়ে আসা যায় ফিজিক্যাল সায়েন্সে। কারণ সকলেরই একটা মনের মধ্যে ভয় থাকে যে না, ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক এই দুটো সাবজেক্ট হচ্ছে সবথেকে কঠিন, এই দুটোতে কিছুতেই নাম্বার আসবে না, এটাতে আমি যতই পড়ি যতই খাটি সেই তো নিউমেরিক্যালস থাকবে, কিছু না কিছু তো গন্ডগোল বাঁধবেই, আর তাহলে আমার নাম্বার কাটা যাবে। বাট আমি তোমাদের এইটুকু শিওর বলছি, একদম লিখে নাও যে কতগুলো টিপস যদি তুমি এই কটা দিন ফলো করো, যেটা এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমাদের কিন্তু একটা নাম্বারও টিচাররা কাটতে পারবে না। তো চলো দেখে নিই আজকে আমরা কি কি জিনিস ফলো করব এই কটা দিনের মধ্যে। এখন জুলাইয়ের মিড উইক, আর কটা দিন অর্থাৎ আগস্টের ফার্স্ট উইক থেকে আমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষা। তো চলো একবার এই কটা দিনের রোড ম্যাপটা ঝটপট করে আমরা দেখে নিই। এখন মোটামুটি সকলেরই কিন্তু সিলেবাস কভার। এই ভিডিওটা বিশেষ করে ক্লাস 9 এর জন্য বলছি, ক্লাস 10রাও কিন্তু ফলো করতে পারো। আমি তো জাস্ট কয়েকটা জিনিস বলবো, কয়েকটা টিপস বলবো, আর তাছাড়া তোমাদের আমি ক্লাস 9 এর জন্য স্পেশালি কোন কোন চ্যাপ্টারকে কিরকম ভাবে তুমি পড়বে এবং তার স্ট্র্যাটেজিটাও আমি কিন্তু এই কটা দিনের স্ট্র্যাটেজিটা কিন্তু আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট আমি বলতে চাই ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 দুজনকেই যে এই কটা দিনকে কি করে তোমরা কাজে লাগাবে। আপাতত এখন প্রত্যেকেরই কিন্তু সিলেবাস কভার। সেকেন্ড সামেটিভে আই থিঙ্ক 4 থেকে 5টা চ্যাপ্টার 9 এবং 10 বোথ ক্লাসেই রয়েছে। এই সবকটা চ্যাপ্টার কিন্তু আমাদের এতদিনে কভার হয়ে যাওয়ার কথা। যদি না হয়ে থাকে তাহলে মেন ফোকাস করো হচ্ছে আর 2-3টে দিনের মধ্যে কি করে সব সাবজেক্ট, এবং তার সাথে সাথে আমি যেহেতু ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, আমার ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস যাতে আর 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। এবার দেখো সিলেবাস কভার হয়ে গেছে, সিলেবাস যেই না শেষ হয়ে যাবে এবার তোমাদের শুরু করতে হবে রিভিশন। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমাদের সব থেকে বেশি হার্ড লাগছে, যেমন আমি ক্লাস 9 এর জন্য বলতে পারি যে পদার্থের গঠন ও ধর্ম, আমি বলতে পারি মোলের ধারণা, কারণ এই চ্যাপ্টারগুলো একটু কনসেপচুয়াল এবং তার সাথে সাথে রয়েছে অনেক বেশি অঙ্ক। আর ক্লাস 10 এর জন্য কিন্তু আমি বলতে পারি যেরকম চলতরিৎ চ্যাপ্টারটা যথেষ্ট একটুখানি ডিফিকাল্ট চ্যাপ্টার, এবং তার সাথে আমি বলতে পারি যে অজৈব রসায়ন, যেখানে অনেক বেশি রিয়াকশনস রয়েছে। তো এই ক্লাস 9 এবং ক্লাস 10 বোথ ক্লাসেরই কিন্তু তোমাদেরকে সবার আগে সিলেবাসটা কভার করার পর তোমাদের একদম সাথে সাথে রিভিশন দেওয়া শুরু করতে হবে। এবং ফার্স্ট আমরা ফোকাস করব হচ্ছে যে চ্যাপ্টারসগুলো রয়েছে খুব কঠিন আমি বলবো না, একটু কঠিন বলবো, তো সেই চ্যাপ্টারগুলোকে আগে রিভিশন করে নেবে। এবার রিভিশনটা ধরো তুমি, আমাদের তো আগস্টের ফার্স্ট উইক থেকেই পরীক্ষা, রিভিশনটা হয়ে গেল আমাদের পুরো, শুধু যে হার্ড চ্যাপ্টারগুলোকে রিভিশন করলে, আর যেগুলো মোটামুটি চলে যাওয়ার মতো চ্যাপ্টার, যেরকম আমি বলতে পারি যেরকম ক্লাস 10-এ রয়েছে চলে যাওয়ার মতো চ্যাপ্টার, হচ্ছে পুরোটাই চলে যাওয়ার মতো চ্যাপ্টার না, বাট রয়েছে হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, তাপের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে অনেকটাই ইজি। আর এদিকে ক্লাস 9 এর আন্ডারে রয়েছে হচ্ছে যেমন দ্রবণ চ্যাপ্টারটা যথেষ্ট ইজি, ঠিক আছে, মোটামুটি হ্যাঁ অঙ্ক রয়েছে, বাট অতটাও যে বিশাল পরিমাণে কঠিন সেটা কিন্তু আমি বলতে পারবো না। তার সাথে রয়েছে হচ্ছে কার্যক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটাও কিন্তু মডারেট, হ্যাঁ নিউমেরিক্যালস রয়েছে ঠিকই, বাট হ্যাঁ এই চ্যাপ্টারটা মডারেট করলে হয়ে যায়, যেহেতু মানে তুমি যদি প্রথম থেকে ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু রিভিশনের বেশিক্ষণ টাইম লাগার কথা নয়। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা সিলেবাস কভার করব। 1 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, কোথায় গেল আমার পেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাস কিন্তু জলদি শেষ করতে হবে। দেখো
এটা হচ্ছে কাদের, এটা হচ্ছে এমনই যারা এখনো পর্যন্ত সিলেবাস শেষ করনি তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি। বাট আমি এইটুকু শিওর, যেহেতু আমরা যারা ব্যাচে রয়েছে আমাদেরকে আমাদের উড়ান বা নিভের ব্যাচে যারা রয়েছে তাদের সিলেবাস আমাদের সেকেন্ড সামেটিভের অনেকদিন আগেই সিলেবাস শেষ হয়ে গেছে, নিভের ক্ষেত্রে আমি বলবো। তাহলে তাদের কিন্তু আর কোনো রকমের চাপ নেই, সিলেবাস শেষ। এবারে আমাদের শুরু হবে কিন্তু 2 নম্বর হচ্ছে একদম সিলেবাস যেদিনই শেষ হবে 2 নম্বর শুরু হবে রিভিশন। রিভিশন স্টার্ট করতে হবে। এইটা কিন্তু এটার উপরে কিন্তু আমাদের দারুণ করে ফোকাস করতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড সামেটিভের পরই আসবে হচ্ছে পুজো, পুজোতে তো আমাদের দেদার বস্তি, তারপরে কিন্তু চলে আসবে আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা, যেখানে কিন্তু অধিকাংশ চ্যাপ্টার সেকেন্ড এবং ফার্স্ট সামেটিভের থাকবে। অর্থাৎ আমি যদি ফার্স্ট সামেটিভ আর সেকেন্ড সামেটিভের চ্যাপ্টারগুলোকে খুব জোর দিয়ে বা খুব কনসেপচুয়ালি বা একদম পুরোপুরি না পড়ে থাকি, যদি ভেতরে খোকলা থাকে, তাহলে কিন্তু অ্যানুয়াল পরীক্ষাটা পুরোপুরি ঢেরিয়ে যাবে। তো হচ্ছে আমাদের যখনই যে কোনো চ্যাপ্টার আমি পড়বো সেটাকে কিন্তু একদম কনসেপচুয়ালি এবং ফোকাস দিয়ে পড়বো। এরকম যা হ্যাঁ পড়ছি এরকম হেলা ফেলা করে পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? তো রিভিশনটাও কিন্তু আমাকে সেই রকম ভাবে জোর দিয়ে কিন্তু করতে হবে। তো তার মানে এখন আমাদের জুলাইয়ের সেকেন্ড উইক থেকেই বা এই পর থেকেই শুরু করতে হবে রিভিশন। ফার্স্টে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে ফোকাস করব? ফার্স্টে আমরা ফোকাস করব একটু যেগুলো হার্ড চ্যাপ্টার। ফার্স্ট ফোকাস আমাদের করতে হবে হার্ড চ্যাপ্টারগুলোকে, ঠিক আছে? এবার তোমাদের আমি যেহেতু ফিজিক্যাল সায়েন্সের কথা বলবো, আমি 9-এর কথা বলবো, যেহেতু আমি ক্লাস 9কে এখন বোঝাতে চাইছি। ক্লাস 10রাও এই ভিডিওটা দেখতে পারো, বাট তোমাদের ক্ষেত্রে চ্যাপ্টারগুলো আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো হার্ড চ্যাপ্টারের মধ্যে আমি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে ফেলবো হচ্ছে মোলের ধারণা, ঠিক আছে? মোলের ধারণা। নেক্সট আমরা ফেলতে পারি পদার্থের গঠন ও ধর্ম, পদার্থের গঠন ও ধর্ম। এবং কারুর কাছে কিন্তু অ্যাসিড, ক্ষার এবং লবণ এই চ্যাপ্টারটাও কিন্তু কারুর কাছে কঠিন লাগে। তো হ্যাঁ, আমি এটাকেও কিন্তু আন্ডারে রাখছি, অ্যাসিড, ক্ষার, লবণ। এই তিনটে হচ্ছে আমাদের সবথেকে বেশি ফোকাসের জায়গা। তার কারণ এই যে চ্যাপ্টারটাকে তুমি দেখতে পাচ্ছ মোলের ধারণা, যেখানে পুরোপুরি হচ্ছে কনসেপ্ট এবং পুরোপুরি হচ্ছে নিউমেরিক্যাল বেসড, ঠিক আছে? তার মানে আমাদেরকে সবার প্রথমে রিভিশনে এই তিনটে চ্যাপ্টারকে একদম পুরো মানে একদম গুলে খেয়ে নিতে হবে, ঠিক আছে? আর বাকি পড়ে থাকবে হচ্ছে আমাদের বাকি দুটো চ্যাপ্টার, বাকি পড়ে থাকবে রেস্ট অফ দ্য চ্যাপ্টার। তারপরের যে চ্যাপ্টার বাকি থাকলো, যেরকম আমাদের বাকি রয়েছে কার্যক্ষমতা শক্তি, সেটাকে একটু আগে ফোকাস করতে হবে। আন্ডারে রয়েছে কার্যক্ষমতা শক্তি, এবং লাস্ট রয়েছে আমাদের দ্রবণ। আমরা মেনলি মধ্যশিক্ষা পর্ষদ যেরকম সিলেবাসটাকে দেয় সেরকম আন্ডারে আমি ডিভাইড করলাম। তোমাদের বিভিন্ন স্কুলে হয়তো অন্যান্য চ্যাপ্টারও এখানে ইনক্লুডেড থাকতে পারে, বাট এবার তোমরা তোমাদের মতো করে রিঅ্যারেঞ্জ করবে, তোমরা তোমাদের মতো করে তোমাদের রুটিনটাকে সেট আপ করবে, ঠিক আছে? তো তার মানে আমরা কিন্তু খেয়াল রাখবো রিভিশন করার মানে স্ট্র্যাটেজিটা কিন্তু এভাবে রাখবো যে প্রথমেই আমি একদম সোজা চ্যাপ্টার করে দিলাম, ঠিক আছে? এদিকে তারপর হ্যাঁ কঠিন তাগড়া চ্যাপ্টারগুলোকে ভাবলাম হ্যাঁ পরে করবো। এই পরে করতে এই চ্যাপ্টারগুলো যেহেতু একটু যথেষ্ট ভারত্ব রয়েছে, তো এইগুলোকে কিন্তু চেষ্টা করবে আগে ঝট করে শেষ করে দেওয়ার। এবারে আমরা চ্যাপ্টার ওয়াইজ কি করে রিভিশনসটা করব বা চ্যাপ্টার ওয়াইজ কি করে আমরা কভার করব সিলেবাসটাকে, সেটা কিন্তু একটুখানি দেখব। তার আগে তোমাদের এখন মনে হতে পারে যে ম্যাম সিলেবাস তো আপনি বললেন এইভাবে রিভিশনটা করব, কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্সটা প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়া উচিত, বা আমি কি রোজই ফিজিক্যাল সায়েন্স পড়বো? কারণ আমাদের তো আরো অনেক সাবজেক্ট রয়েছে, সেগুলোর উপরে তো আমাকে ফোকাস করতে হবে। একদম সঠিক কথা, তোমাদের যেহেতু আরো সব সাবজেক্ট রয়েছে, এতগুলো সাবজেক্ট, আমি কখনোই বলবো না যে হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স রোজ তোমরা পড়ো। চেষ্টা করবে, এখন তো মোটামুটি সিলেবাস তো শেষ হয়ে গেছে, তোমরা তো কনসেপ্ট তো পুরোপুরি বুঝে গেছো, তোমরা বাড়িতে প্র্যাকটিসও করেছো, তোমরা টিউশনে পড়েছো, অনলাইনে আমাদের ব্যাচে পড়েছো, যেখানেই পড়ে থাকো না কেন তোমাদের কাছে মোটমাট ওভারভিউটা কিন্তু ক্লিয়ার। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। তো তোমাদেরকে আমি বলতে পারি যে তুমি সপ্তাহে মিনিমাম ধরো 3 থেকে 4 দিন কিন্তু ফিজিক্যাল সায়েন্সটাকে রাখো।
কারণ যেহেতু সাবজেক্টটা একটু টাফ, আমি বলবো না টাফ, বাট আমি এইটুকু বাকি সাবজেক্টের কম্প্যারিজনে বলতে পারি হ্যাঁ এখানে যেহেতু একটু লজিক রয়েছে, একটু নিউমেরিক্যাল রয়েছে, যেহেতু একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, তাই আমি বলবো চ্যাপ্টার গুলোর ওপরে ভিত্তি করে, যেহেতু অনেক কটা চ্যাপ্টারও রয়েছে এখানে, তাই আমরা বলবো যে সপ্তাহে মিনিমাম 4 দিন তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সটাকে দাও। এবারে সপ্তাহে 4 দিন তোমরা এবার তোমাদের মতো করে রুটিন সাজাও যে তুমি কোন কোন দিনগুলোকে ফিজিক্যাল সায়েন্সকে রাখবে, কারণ যেহেতু এখন স্কুলও রয়েছে, স্কুল টাইমটাকেও মানে তোমাদেরকে করতে হচ্ছে, কভার করতে হচ্ছে, ওইটা একটা বিশাল টাইম খেয়ে নিচ্ছে। তার সাথে সাথে রয়েছে কিন্তু তোমাদের টিউশন, অফলাইনে টিউশন থাকতে পারে বা আমাদের অনলাইনে ক্লাস থাকতে পারে। তো সেই রকম ভাবেই তোমরা নিজেরা পুরো টাইম টেবিল করো যাতে অ্যাটলিস্ট কিন্তু সপ্তাহে 4 দিন ফিজিক্যাল সায়েন্সটাকে তোমরা রিভিশন করতে পারো। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু জিনিসটাকে গুছিয়ে নেবে। আর কি, এবার সপ্তাহে 4 দিন আমরা ম্যাম কতক্ষণ পড়বো, এই টাইমেরটা হচ্ছে আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম, কারণ আমি এটা বলতে পারি না যে কার কতটা সিলেবাস কভার হয়েছে, কার কতটা কনসেপ্ট ক্লিয়ারেন্স রয়েছে। এটা হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার। কারণ যাদের ধরো অনেক বেশি পড়া আগে হয়েছে ফিজিক্যাল সায়েন্সটা, তাদের হয়তো মানে দিনে যে টাইমে তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ছো বা রিভিশন করছো, দিনে হয়তো তুমি 3 ঘন্টা বা 2 ঘন্টা করলেই হয়ে যাচ্ছে। আবার হয়তো যারা আগে ফিজিক্যাল সায়েন্সটাকে অতটা বেশি গুরুত্ব দাওনি বা আগে পড়োনি, তাদের ক্ষেত্রে হয়তো অনেকক্ষণ টাইম লাগছে। এবার সেটা তো পুরোপুরি নিজেদের ওপর ভিত্তি করে রয়েছে যে তোমরা আগে সাবজেক্টটাকে কতটা ভালোবেসে পড়েছো বা কতটা তোমরা প্র্যাকটিস করেছো। ঠিক আছে, তো মিনিমাম তোমরা চিন্তা করবে যে অন দ্য অ্যাভারেজ মানে প্রত্যেক দিন যদি রাখো, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা যদি তুমি প্রত্যেক দিন সপ্তাহে রাখো ফিজিক্যাল সায়েন্সটাকে রিভিশন অনুযায়ী, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রিভিশন করতে পারো। বা যদি তুমি দেখো যে সপ্তাহে 4 দিন ফিজিক্যাল সায়েন্সটাকে রেখেছো, তাহলে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের উপর একটু টাইম দিতে হবে। সেটা তুমি সকালবেলা বিকালবেলা ভাগ ভাগ করে দিতে পারো, যে সকালবেলা 1.5 ঘন্টা, বিকালবেলা 1.5 ঘন্টা, এভাবে তুমি দিতে পারো, বা সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। ঠিক আছে, এরকম ভাবে তোমরা নিজেদের মতো করে রুটিনটা সাজিয়ে নিও। এবারে আমরা চলে আসবো যে কি করে চ্যাপ্টার ওয়াইজ আমরা রিভিশনটাকে করবো বা চ্যাপ্টারগুলোকে এবারে কিভাবে কভার করবো। ফার্স্ট আমি চলে আসবো মূল কনসেপ্ট বা মূলের ধারণা চ্যাপ্টারের উপরে। মূলের ধারণা চ্যাপ্টারটাকে আমরা পড়েছি এবং পড়ে দেখতে পেয়েছি যে এখানে অঙ্ক ছাড়া খুব একটা বেশি থিওরিটিক্যাল কোশ্চেন আসে না। এবং দেখেছি এখান থেকে যে তুমি যদি আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে দেখো বা তুমি কোনো প্রশ্ন বিচিত্রাকে দেখো, তাহলে কিন্তু তোমরা সচক্ষে দেখতে পাবে যে সেখানে কিন্তু এমসিকিউ গুলোও কিন্তু মানে কোশ্চেন গুলোও কিন্তু আমাদের নিউমেরিক্যাল বেসড আসে। আর হ্যাঁ নিশ্চয়ই এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনও কোনো কোনো স্কুলে দেয়। আমি বলবো না যে হ্যাঁ সংজ্ঞাগুলোকে একেবারেই পড়ো না, একদম নয়। আমরা কিন্তু এখানে সংজ্ঞাও পড়বো, যেরকম পারমাণবিক ভরের সংজ্ঞা, গ্রাম পারমাণবিক ভরের সংজ্ঞা, তারপরে অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এইগুলোও কিন্তু আমাদের পড়তেই হবে। তো এখানে আমাদের ফোকাস করতে হবে সংজ্ঞা প্লাস নিউমেরিক্যাল। আর এই নিউমেরিক্যাল উপরে কিন্তু এখন আমরা ফোকাসটাকে বেশি করব। এবার রিভিশনটাকে কিরকম ভাবে করব, ফার্স্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাকে পড়ে তো নিয়েইছি, অলরেডি খাতার মধ্যে শর্ট নোট করা রয়েছে, বা যাদের করা নেই তাদের কাছে বই রয়েছে, বা আমাদের ব্যাচে যারা পড়ছো তাদের কাছে আমাদের যে ক্লাস নোটসগুলো রয়েছে, তো সেই নোটসগুলোকে তোমরা একবার ঝটপট করে পড়ে নেবে। ধরো সকালবেলা তোমরা পড়লে, সকালবেলা পড়ার পর তোমরা কি করবে, ওই সংজ্ঞাগুলোকে চেষ্টা করবে হাতে লেখার। কারণ বা তুমি যদি সংজ্ঞা হাতে নাও লিখতে চাও, নিউমেরিক্যালস গুলোকে কিন্তু হাতে করতেই হবে। তোমরা যদি ভাবো যে না চোখের দেখাতেই হয়ে যাবে, তাহলে তো সবকিছু চোখেই দেখে হয়ে যেত, তাহলে আর হাতে পায়ে আর কেউ কিছু মানে লেখার সিস্টেম চালুই হতো না। যদি চোখে দেখেই বা পড়েই সবকিছু হয়ে যেত, তাহলে লেখার জন্য পেন খাতা আর আবিষ্কার হতো না, তাই না? তো তাই জন্য আমাদের নিউমেরিক্যাল কিন্তু হাতে প্র্যাকটিস করতেই হবে। তো তোমরা মিনিমাম কিন্তু যখনই মূলের ধারণা চ্যাপ্টার করবে, মিনিমাম যেদিনই তুমি মূলের ধারণা চ্যাপ্টার রিভিশন করবে, মিনিমাম ধরো এক এক দিনে 10টা করে অঙ্ক অ্যাটলিস্ট প্র্যাকটিস সেশনে রাখো। তোমাদের যদি দেখো যে হ্যাঁ 10টা অঙ্কের মধ্যে আমার আটকে যাচ্ছে, তার মানেই বুঝতে পারবে যে তোমার রিভিশনটা ঠিকঠাক হয়নি। বা তুমি তখন কি করবে, তুমি তখন লেকচারটাকে আরেকবার দেখে নেবে, যেহেতু রেকর্ডেড ভার্সনে থাকছে তোমাদের লেকচারটা অ্যাভেলেবেল, তো তুমি যখন তখন অ্যাক্সেস করতে পারো। বা তুমি বই থেকে পড়ে নিলে, যেখানে তোমার কমফোর্টেবল তুমি সেখান থেকে রিভিশনটা করো। তো যখনই দেখবে যে না আমার 1 ঘন্টার মধ্যে আমার মূলের ধারণার 10টা অঙ্ক, তার সাথে সংজ্ঞা সবকিছু একদম সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার সিলেবাস একদম মূলের ধারণা অ্যাটলিস্ট আমার জিনিসটা একদম পুরোপুরি রিভাইজ হয়ে গেছে, আর আমার এখানে কোনো সমস্যা নেই। যখনই দেখবে যে না আর কোনো অঙ্কে আমার আটকাচ্ছে না, তখন এটা কিন্তু নিজের মধ্যে ওই কনফিডেন্সটাকে আনবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোথায়
মেন ফোকাস করব, এটাতে আমরা কিন্তু মেন ফোকাস করব নিউমেরিক্যালে, কারণ যে 3 মার্কসের, যে 2 মার্কসের বা যে 1 মার্কসের এমসিকিউটা আসে সেটাও কিন্তু নিউমেরিক্যাল আসে। হ্যাঁ, তার সাথে সাথে সংজ্ঞাও আসে, সংজ্ঞাগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের মূলের ধারণা কনসেপ্ট কি করে আমরা রিভিশন করব সেটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন এবং ধর্ম। এই চ্যাপ্টারটা যেহেতু বড্ড বড় চ্যাপ্টার, যেটার মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। কি কি জিনিস লুকিয়ে রয়েছে? ফার্স্টেই রয়েছে হচ্ছে তরলের চাপ। সেই তরলের চাপটা হয়ে গেলে দেখবে পড়বে হচ্ছে প্লবতা, আর্কিমিডিসের নীতি। তারপরে ওটা হয়ে গেলে পড়বে হচ্ছে পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির প্রিন্সিপাল। তারপরে রয়েছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ চ্যাপ্টারটা কভার করতে যদি তুমি রিভিশনের আন্ডারে দেখো, তো মিনিমাম ধরো 2 থেকে 2 দিন অ্যাটলিস্ট তোমার এই চ্যাপ্টারটা রিভিশন করতেই লেগে যাবে। মানে তোমার সপ্তাহের যে 4টে দিন তুমি মানে রিভিশনে রেখেছো ফিজিক্যাল সায়েন্সকে, তার মধ্যে 2 দিন অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা রিভাইজ করতে লেগে যাবে, 2 ঘন্টা করে যদি তুমি পার ডে করো। কারণ চ্যাপ্টারটা যথেষ্ট বড়, চ্যাপ্টারটার মধ্যে অনেক নিউমেরিক্যাল রয়েছে। তো আমাকে এই চ্যাপ্টারটা কি করে করতে হবে, তোমরা একসাথে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করতে যেও না, তোমরা পার্ট করে নাও। যেমন আমি যদি হিসাব রাখি যে ঠিক আছে তুমি যেদিনকে এই চ্যাপ্টারটা রিভিশন করতে বসলে, তো তুমি প্রথমে কি করলে, তরল একদম প্রথম থেকে স্টার্ট করবে, তরলের চাপ, প্লবতা, আর্কিমিডিসের নীতি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা প্রথম 1 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এবার এটা তো আমি বলতে পারি না, টাইম লিমিটেশনটা আমার পক্ষে বলা পসিবল না, কারণ এটা বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে। তোমার যদি খুব ভালো আগে পড়া থাকে, ডেফিনেশনগুলো যদি পুরোপুরি মুখস্থ থাকে বা সূত্রগুলো যদি পুরোপুরি মনে থাকে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটার প্রথম এই পোর্শনটা করতে মিনিমাম ধরো 1 ঘন্টা লাগবে রিভিশন করতে। বাট যাদের মুখস্থ নেই তাদের কিন্তু আরটু বেশি সময় লাগবে। তো টাইম লিমিটেশনটা আমি বলছি না, বাট হ্যাঁ আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে 2 দিন বা যে 3 দিন এই চ্যাপ্টারটাকে তোমরা রিভিশন করবে, একসাথে পুরো চ্যাপ্টার রিভিশন করতে যাবে না, পার্ট করে নেবে। কি কি পার্ট? ধরো প্রথম দিন তুমি করলে যে তরলের চাপ এবং তরলের প্লবতা এবং পৃষ্ঠটান, এইটুকু পোর্শন আমি আজকে রিভাইজ করব। এবং এই রিভাইজটা কিরকম করব, আমরা রিভিশন সময় পড়লাম পুরো পোর্শনটা, পড়ার পর আমরা ওই রিলেটেড যাবতীয় যা সূত্রের অঙ্ক রয়েছে সেই সূত্রের অঙ্কগুলোকে আমরা ঝটপট করে পড়ে ফেললাম। ঠিক আছে, তারপরের দিন আমরা টার্গেট করলাম যে সান্দ্রতা এবং বার্নৌলির নীতি এবং স্থিতিস্থাপকতা, এই লাস্ট পোর্শনটাকে আমরা টার্গেট করলাম এবং এই রিলেটেড যাবতীয় যা অঙ্ক রয়েছে সেটা কমপ্লিট করতে থাকলাম। তাহলে প্রথম উইকের আমার কিন্তু যে 4টে দিন ছিল সেই 4টে দিনের রিভিশন কভার হয়ে গেল। একদিন করলাম আমরা মানে মূলের ধারণা রাখলাম 2 দিন রিভিশনের জন্য, আর সেকেন্ড 2 দিন রাখলাম এই পদার্থের গঠন এবং ধর্ম রিভিশনের জন্য। ঠিক আছে, তাহলে প্রথম উইকে কিন্তু আমাদের এই 2টো চ্যাপ্টারের ফিজিক্যাল সায়েন্স রিভিশন হয়ে গেল। এবার বাকি নেক্সট উইকে আমাদের পড়ে থাকবে বাকি 3টে চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্রবণ, অ্যাসিড বেস সল্ট এবং ওয়ার্ক ফর এনার্জি। দেখো দ্রবণ চ্যাপ্টারটা তুলনামূলক যথেষ্ট ইজি। এই চ্যাপ্টারও নিউমেরিক্যাল রয়েছে, দ্রাব্যতা রিলেটেড নিউমেরিক্যাল রয়েছে, শক্তি মাত্রার রিলেশনের নিউমেরিক্যাল রয়েছে, যে মোলালিটি এই পোর্শনটা। বাট তাও তুলনামূলকভাবে দ্রবণটা কিন্তু সহজ। এখান থেকে আমাদের কোন জিনিসগুলোকে বেশি যেটা মনে রাখার, সেটা তোমাদের বা কোশ্চেন আসে কি মনে রাখবে, এখানে দেখবে কোলয়েডের বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের যে পোর্শনটা, এটা কিন্তু অনেকের গুলিয়ে যায়। কোনটাকে সল বলে, সলের বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কোনটা, কোনটাকে ইমালশন বলে, কোনটাকে ফোম বলছে। অর্থাৎ এই বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা এবং দ্রবণের যে প্রকারভেদগুলো রয়েছে এগুলোতে কিন্তু খুব মানুষের গুলিয়ে যায়। এই জিনিসগুলোকে একটু বারবার করে রিভিশন করবে, বারবার করে পড়বে এবং চেষ্টা করবে লিখে লিখে প্র্যাকটিস করার, তাহলে কিন্তু অনেকটা বেশি তোমাদের মনে থাকবে। এবং তার সাথে সাথে এর সাথে আমাদের করতে হবে হচ্ছে কি নিউমেরিক্যাল প্র্যাকটিস। যেরকম খুব একটা কঠিন নিউমেরিক্যাল এখান থেকে দেয় না, দ্রাব্যতার নিউমেরিক্যাল দেয় যেটা খুবই সহজ, মোলালিটি তারপরে শতকরা মাত্রা এটার নিউমেরিক্যাল দেয় যেটাও খুব সহজ। তো মিনিমাম আমি যদি ধরি যে তুমি যদি এই চ্যাপ্টারটাকে চেষ্টা করো যে রিভিশন করার, আমি বলবো যে এই চ্যাপ্টারটা 2 ঘন্টার মধ্যে কিন্তু এনাফ হয়ে যায় পুরোপুরি, যদি আগে ভালো করে পড়া থাকে তাহলে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আরামসে 2 আওয়ার্সের মধ্যে আমাদের রিভিশন হয়ে যাবে উইথ নিউমেরিক্যাল প্র্যাকটিস, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবার যারা ধরো পড়োনি আগে তাদের হয়তো 3 ঘন্টা লাগতে পারে, বা তুমি যদি সপ্তাহে প্রত্যেক দিনই ফিজিক্যাল সায়েন্সটাকে রিভিশনে রাখো, তাহলে তো আমি বলবো যে এটাও তোমাকে তখন পার্টে করতে হবে, যে না সকালবেলা 1 ঘন্টা আমি এটার একটা পোর্শন, যেমন শতকরা মাত্রার পোর্শনটা সেকেন্ডের, প্রথমে ধরো সকালবেলা উঠে আমি এই চ্যাপ্টারের
প্রথম পোর্শনে যে দ্রবণ কাকে বলে, দ্রবণ কয় প্রকার, দ্রবণের প্রকারভেদগুলো, তারপরে হচ্ছে মানে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, তারপরে হচ্ছে কোলয়েডের যে প্রকারভেদগুলো, ওইটাকে আমরা সকালবেলা 1 ঘন্টার বা 1.5 ঘন্টার মধ্যে রিভিশন করলাম। বাকি যে পোর্শনটা যে দ্রাব্যতা রিলেটেড যে গ্রাফগুলো, কার দ্রাব্যতা কত সেটা হচ্ছে সেই তার ভ্যালুগুলো অ্যাটলিস্ট মনে রাখা, যেমন পটাশিয়াম নাইট্রেট, তারপরে গ্লোবাল সল্ট, এগুলো, তারপরে হচ্ছে শতকরা মাত্রা, সেখান থেকে রয়েছে বিভিন্ন রকমের যে পোর্শনগুলো রয়েছে, এগুলোকে আমরা নেক্সট পার্টে বা নেক্সট দিন বা সন্ধ্যাবেলার দিন রিভিশন করলাম। ভালো কথা। এর পরের যে চ্যাপ্টারটা যেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে যাবতীয় যা বিক্রিয়া রয়েছে, রিয়াকশনসগুলো আমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস। কারণ লিখে যদি প্র্যাকটিস না করো, আমি তোমাকে মানে লিখে দেব এইটুকু যে গ্যারেন্টি সহকারে যে পরীক্ষার হলে এটা গুলিয়ে যাবে। এই চ্যাপ্টারের মধ্যে কোনগুলোকে বেশি ফোকাস করব হচ্ছে HNO3 যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে, ঠিক আছে, যে কপার ধাতুর সাথে, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, বিভিন্ন ধাতুদের সাথে যে HNO3 রিয়াকশন, আমরা ফোকাস করব হচ্ছে H2SO4 এর রিয়াকশনকে, আমরা ফোকাস করব HCl এর বিভিন্ন রিয়াকশনকে, আমরা ফোকাস করব অম্ল বৃষ্টি, ফোকাস করব অম্ল বৃষ্টির যে ফলাফল, অর্থাৎ স্টোন যে ক্যান্সার হয় তার রিয়াকশনসটাকে, আমরা ফোকাস করব যে পিএইচ এর পোর্শনটাকে, পিএইচ লেভেলের পোর্শনগুলোকে, পিএইচ এর কি কি ক্ষতিকারক প্রভাব হয়, বা পিএইচ এর যে মানে ধরো কৃষি ক্ষেত্রে পিএইচ এর প্রভাব, আমাদের দাঁতের ক্ষেত্রে পিএইচ এর প্রভাব, অর্থাৎ পিএইচ এর যে প্রভাবগুলো রয়েছে সেগুলোর উপরে আমরা ফোকাস করব এই চ্যাপ্টারের। আর কিন্তু আমাদের লাস্টে দেখবে রয়েছে এই চ্যাপ্টারের অক্সাইডস, এই অক্সাইডস পার্টটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা কোন অক্সাইড এবং তার এক্সাম্পল উইথ রিয়াকশন, অর্থাৎ অক্সাইডে দেখবে উভধর্মী অক্সাইডের রিয়াকশনস রয়েছে, সেই যাবতীয় বইয়ের মধ্যে যায় যে টেক্সট বুক ফলো করো বা যারা আমাদের ব্যাচেও রয়েছে তাদের তো আমি একদম পুরোপুরি সমস্ত রিয়াকশন লিখে পড়িয়ে দিয়েছি। তো সেই রিয়াকশনসগুলো হাতে বারংবার লিখে 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 উইথ ব্যালেন্স রিয়াকশন, শুধু রিয়াকশনটা করলে তারপরে দেখবে ব্যালেন্স না যদি করো পরীক্ষার হলে কিন্তু ব্যালেন্সিংয়ে আটকে যাবে। তো যখনই তোমাদের পরীক্ষার হলে এটা লিখতে হবে পুরোপুরি ব্যালেন্স রিয়াকশন লিখতে হবে। তো তোমরা চেষ্টা করবে বাড়িতে যখনই প্র্যাকটিস করবে রিয়াকশনসগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট রিভিশন করতে তোমাদের মানে ধরো যদি 2 ঘন্টা করে রাখো বা 3 ঘন্টা করে প্রতিদিন রাখো, তাহলেও অ্যাটলিস্ট মিনিমাম 2 দিন তো লাগবে এই চ্যাপ্টারটা রিভিশন করতে, কারণ একদিনে পুরোপুরি রিভিশন এই চ্যাপ্টারটার হবে না, যেহেতু অনেকটা লেন্দি চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, প্রচুর রিয়াকশনস রয়েছে, প্রচুর কনসেপ্ট রয়েছে, তো মনে রাখার চ্যাপ্টার এটা কিন্তু পুরোপুরি কোনো নিউমেরিক্যাল এখান থেকে আসে না, পুরোপুরি মনে রাখার চ্যাপ্টার। তো দ্যাটস ওয়াই এটাকে কিন্তু তোমরা চেষ্টা করবে লিখে 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 লিখে, এবং চেষ্টা করবে বারবার রিভিশন করার, মানে একদিন 2 ঘন্টা বা 2 দিন 2 ঘন্টা করে রিভিশন করে দিলে তারপরে তুমি এটাকে আর ধরলেই না, বাকি 1 সপ্তাহ ধরে তুমি এই চ্যাপ্টারটাকে আর ধরলে না, তাহলে কিন্তু আর মনে থাকবে না। দেখবে আবার যখন পরের সপ্তাহে তুমি পড়তে যাবে তখন দেখবে এই চ্যাপ্টারের রিয়াকশন সব তুমি ভুলে গেছো। তো চেষ্টা করবে সব মানে প্রতিটা দিনই একবার রিয়াকশনসগুলোকে অ্যাটলিস্ট করে চোখ বুলিয়ে যাওয়ার। যদি তুমি খাতার মধ্যে একটা জায়গায় রিয়াকশনসগুলো নোটও করো, ওই যে খাতার পেজটাকে তুমি দিনে অ্যাটলিস্ট 1 বার থেকে 2 বার সকালে এবং বিকালে একবার ঝট করে ওই রিয়াকশনের পেজগুলোকে উল্টিয়ে যাও। তো ওই যে চোখের মধ্যে যখন দেখে রাখবে না, হাতে তো লিখছো ঠিক আছে, কিন্তু ওই যে ধরো তুমি সকাল বিকাল কোনো একটা সময় বার করে, ধরো 10 থেকে 15 মিনিট বার করে তুমি যদি রিয়াকশনসগুলোকে অ্যাটলিস্ট চোখেও একবার দেখে নাও, তাহলেও কিন্তু সেটা অনেক ব্রেনে এফেক্ট ফেলে, তাই না? আচ্ছা, লিখবে তো ঠিকই, বাট তার সাথে সাথে চোখেও অনেকবার করে দেখবে। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ওয়ার্ক ফর এনার্জি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসবেই, নিউমেরিক্যাল এই চ্যাপ্টার থেকে মাস্ট করতেই হবে। আর কি কি এই চ্যাপ্টারে ফোকাস করব, প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে ফোকাস করব, এবং তার সাথে সাথে একক। এই চ্যাপ্টার থেকে মানে নিউমেরিক্যালের ওপরে কিন্তু এককগুলোর ওপরে অনেক বেশি ফোকাস করতে হয়, কারণ একক চেঞ্জ করে দেয়। আর আমাদের এই চ্যাপ্টারে ফোকাস করতে হবে যে লাস্ট পার্টে শক্তির সংরক্ষণ সূত্রের আন্ডারে যে প্রমাণটা রয়েছে, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর জন্য শক্তির সংরক্ষণ সূত্র যে প্রমাণিত, অর্থাৎ এমজিএইচ, ওই যে পতনশীল বস্তুর যে এমজিএইচ এর প্রমাণটা, এই প্রমাণটাকে একটু দয়া করে তোমরা ভালো করে হাতে লিখে প্র্যাকটিস করে যাবে। তো এই শক্তির সংরক্ষণ সূত্রের প্রমাণটা এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে কিন্তু নিউমেরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সংজ্ঞা, ডেফিনেশনসগুলো, এককগুলো
ডেফিনেশন, একক, নিউমেরিক্যাল, তার সাথে সাথে হচ্ছে তোমার কার্যহীন বল কাকে বলে তার উদাহরণগুলো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি আগেরটার ক্ষেত্রে বলতে ভুলে গেছি, এই যে এই চ্যাপ্টারের মধ্যে না অনেক কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, যেমন বার্নৌলির নীতির উপর ভিত্তি করে বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন, একটা পিং পং বলকে কেন ফোয়ারার মধ্যে রেখে দিলে ওটা ঘুরতে থাকে, এরকম টাইপের বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে থাকে। তো এই কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে কিন্তু তোমাদের বইয়েতেও রয়েছে, আমি ক্লাসে করিয়েওছি, এগুলোকে কিন্তু একদম ভালো করে দেখবে যে কেন ঝড় হলে মানে ঘরের চাউনি উড়ে চলে যায়, তারপরে হচ্ছে বিভিন্ন যে কনসেপচুয়াল কোশ্চেন্স রয়েছে, আরো রয়েছে যে একটা পিঁপড়ে কি করে জলের ওপরে হাঁটতে পারে, এইগুলো দেখো। নিউমেরিক্যাল তো অফকোর্স করতে হবে, এখানে তো অঙ্ক তো মাস্ট, এখান থেকে অঙ্ক আসবেই, তার সাথে সাথে যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো রয়েছে যেগুলো 2 মার্কসের হিসাবে আসে, সেই কোশ্চেনগুলোকেও কিন্তু পড়তে হবে। কনসেপচুয়াল কোশ্চেন তার সাথে ডেফিনেশন, এইরকম ভাবে যদি তোমরা রিভিশনসটা করো, অ্যাটলিস্ট আমি বলবো তোমাদের সপ্তাহে 4 দিন তো ফিজিক্যাল সায়েন্স থেকে মানে যাদের হয়ে গেছে 3 ঘন্টা করে তো রাখবেই, সেটা সকালে রাত্রে 1.5 ঘন্টা বা সকালে 2 ঘন্টা রাত্রে 2 ঘন্টা এভাবে রাখবে, বা সব থেকে তো বেস্ট হয় যদি প্রতিদিন 1.5 ঘন্টা করে তোমরা মানে ফিজিক্যাল সায়েন্সটা রিভিশনের হিসাবে রাখো, কারণ আর বেশি সময় নেই। এই কটার দিন আমরা যদি ভালো করে ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমরা ভীষণ ভালো নাম্বার পেতে পারবো, যদি তোমরা আমার এই ভিডিওটাকে ফলো করো। এবং তোমরা জানো যে আমাদের কথা ফলো করে অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে এবং তাদের প্রমাণও তোমরা দেখতে পেয়েছো। তো তোমরাও যদি সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে চলো তাহলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরাও কিন্তু একদম টপার হতে বাধ্য, ঠিক আছে? তোমাদের আর মনে করতে হবে না যে টপাররা কি এমন স্ট্র্যাটেজি ফলো করে যে যার জন্য ওরা এত নাম্বার পায় আমরা পাচ্ছি না। এই জিনিসগুলোকে যদি তোমরা, এই টিপসগুলোকে যদি তোমরা ফলো করো, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরাও কিন্তু টপারের পজিশনে একদম 100% পৌঁছাবে, এবং ফিজিক্যাল সায়েন্সে 40-তে 40 তোমরা সেকেন্ড সামেটিভে ঠিক নিয়ে আসবে। কিন্তু এটা ঠিক কথা যে আমি যদি এখন সবে পড়তে শুরু করি তাহলে আমি তোমাদের বলবো যে এই স্ট্র্যাটেজি কেন, তুমি দুনিয়ার সব স্ট্র্যাটেজি ফলো করলেও তোমার পক্ষে এখন 40-তে 40 আনা পসিবল না। তুমি যদি সারা দিন না পড়ে, মানে এতদিন হলো, এত মাস চলে গেছে, এত মাস না পড়ে এখন আমার চাগার জেগেছে যে না এখন তো আমার পড়তেই হবে, এখন আমার পরীক্ষা এসে গেছে, এখন যদি তোমাদের মাথার এইটা জন্মায় যে না এখন পড়তে হবে, তাহলে কিন্তু আর এই স্ট্র্যাটেজি ফলো, এই স্ট্র্যাটেজি কেন, কোনো স্ট্র্যাটেজি ফলো করবে না। তাই জন্যই কিন্তু তোমাদেরকে প্রথম থেকে আমরা বলি যে প্রথম থেকে তোমরা নিজের পড়াটাকে সিরিয়াসলি নাও, যাতে প্রথম থেকেই তোমরা স্ট্রাগলটাকে দিতে পারো, লাস্ট মুহূর্তে যাতে সেই স্ট্রাগলটা জীবনে না আসে, তাই তো? তাহলে এই কটা জিনিস তোমরা ফলো করো, আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু এই ভিডিওরই কমেন্টসে তোমরা জানাবে, বা তোমাদের পরবর্তী যা ভিডিও আসবে সেই কমেন্টসেও তোমরা জানাতে পারো। আর রেজাল্টের খবর তো আমি নিশ্চয়ই নেব, কারণ সেই সময় আবার কোনো না কোনো ভিডিও আমরা দেব, এবং সেখান থেকে আমি জানবো যে হ্যাঁ তোমাদের এই স্ট্র্যাটেজি ফলো করে একদম 40-তে 40 মার্কস এসছে কিনা। ঠিক আছে, চলো আজকের জন্য আমাদের ক্লাস মানে আমাদের এই ছোট্ট সেশন এখানেই শেষ। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। টাটা টাটা টাটা। আর যারা এখনো চাও যে হ্যাঁ নিভ ব্যাচে জয়েন করতে, তাদের হ্যাঁ বলবো হ্যাঁ একটু দেরি তো নিশ্চয়ই হয়ে গেছে, বাট অ্যানুয়ালের আগে তোমরা কিন্তু আরামসে জয়েন করতে পারো। হ্যাঁ, যেই সমস্ত ক্লাস রেকর্ডেড হয়ে গেছে সেগুলোকে তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। তো তোমরা চাইলেই কিন্তু নিভ ব্যাচে জয়েন করে আমাদের সাথে কানেক্ট হতে পারো। তো চলো, তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে, আর সকলে খুব ভালো এক্সাম দিও। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।